190টি দেশের প্রায় 8000 মুদ্রার সংগ্রহ রয়েছে মিরপুরের টাকার জাদুঘরে। খ্রিস্টপূর্ব 5ম শতকের মুদ্রা থেকে হাল আমলের টাকা সবই দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। শিশুদের আকর্ষণের জন্য রয়েছে টাকায় নিজেদের ছবি ছাপার ব্যবস্থা। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছে কাজী মোহাম্মদ। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে আছি আমি অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ইসির সার্চ কমিটি 10 কর্মদিবসে কমিশন সদস্যদের নাম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের উন্নতি, তালিকায় অবস্থান 15। চোট কাটিয়ে ভারত সফরে ফিরতে চান মুমিনুল, নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতা কাটিয়ে ওঠার আশা। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে সার্চ কমিটি। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দ্বিতীয়বারের ইসি গঠনের সার্চ কমিটির প্রধান হয়েছেন। 2012 সালে তার নেতৃত্বে 4 সদস্যের কমিটি নির্বাচন কমিশনের সদস্যদের নাম প্রস্তাব করে। এবার তিনি নেতৃত্ব দিচ্ছেন 6 সদস্যের কমিটির। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সার্চ কমিটি গঠনের পর সন্ধ্যায় জারি হয়েছে প্রজ্ঞাপন। সার্চ কমিটিকে নতুন নির্বাচন কমিশনে একজন নারী সদস্য রাখার সুপারিশ করতে বলা হয়েছে। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় সার্চ কমিটি করার প্রস্তাব দেয় প্রায় সব রাজনৈতিক দল। এর ভিত্তিতে বুধবার সকালে বঙ্গভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে যায় সার্চ কমিটির সদস্যদের নাম। রাষ্ট্রপতির কাছ থেকে পাওয়া এই প্রস্তাবের সারসংক্ষেপ পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এরপর বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক ও মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম যান প্রধান বিচারপতির কাছে। কমিটির প্রধান হিসেবে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও সদস্য হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানের নাম অনুমোদন করেন প্রধান বিচারপতি। 2012 সালে ইসি গঠনের সার্চ কমিটির নেতৃত্বেও ছিলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি ও বিচারপতি ওবায়দুল হাসান ছাড়া এবারের কমিটির বাকি সদস্যরা হলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরিন আখতার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এই সার্চ কমিটি 10 কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনের সদস্যদের নাম প্রস্তাব করবেন রাষ্ট্রপতির কাছে, আর সেখান থেকেই প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের বেছে নেবেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন গঠন করবে মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতি একটি অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন। তৎপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ অদ্য একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নির্বাচন কমিশন গঠনে গত 18 ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেন রাষ্ট্রপতি। এতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ 31টি দল তাদের মতামত ও প্রস্তাব জানায়। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 8 ফেব্রুয়ারি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সার্চ কমিটির সদস্যদের তালিকায় বিএনপি হতাশ ও ক্ষুব্ধ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিটির সদস্যদের সবাই সরকারের পছন্দের লোক বলে অভিযোগ করেছেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লেবার পার্টির এক অনুষ্ঠানে এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, রাষ্ট্রপতির আলোচনায় কিছুটা আশার আলো তৈরি হয়েছিল, কিন্তু এখন তা হতাশায় পরিণত হয়েছে। এই অবস্থায় রাজনৈতিক অস্থিরতা বাড়ার আশঙ্কা জানান ফখরুল। তিনি অভিযোগ করেছেন, বিগত জাতীয় নির্বাচনের মতো আগামীতেও একতরফা নির্বাচন করতে এই সার্চ কমিটি করা হয়েছে। এই পুরো সার্চ কমিটি হচ্ছে এই সরকারের, আওয়ামী লীগ সরকারের পছন্দের। কারণ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে এই সরকার, কমিশনার জেনারেল নিয়োগ দিয়েছে এই সরকার, প্রভিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরকারের নিয়োগকৃত। সুতরাং নিরপেক্ষতার চরম যে নিদর্শন মহামান্য রাষ্ট্রপতি আমাদেরকে সেটা দিয়েছেন। আমরা শুধু হতাশ হইনি, আমরা ক্ষুব্ধ হয়েছি। সার্চ কমিটি নিয়ে তর্ক বিতর্ক চলতে চলতেই আসলে সার্চ কমিটির যে নাম দিতে হবে 10 কার্যদিবসের মধ্যে তাদের ইসি নিয়ে সুপারিশ দিতে হবে রাষ্ট্রপতির কাছে, সেই সময়টা চলে আসবে বলেই মনে হচ্ছে। যেহেতু বিএনপি একেবারেই খুশি নয় দল সার্চ কমিটি নিয়ে, 6 জনের মধ্যে 3 জনকে নিয়ে তারা প্রবল আপত্তি জানিয়েছে এবং ক্ষুব্ধ হতাশ বলেছে।
তিনজনকে মানে সরকারি কর্মকমিশন চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য তাদের নিয়োগের ব্যাপারে বিএনপি বলেছে। কিন্তু যদি আমরা এই তিনজনকে ধরেও নিই সরকারের নিয়োগ করা লোক, আর তিনজন আসলে সরকারের যে নির্বাহী বিভাগ রয়েছে, শাসন বিভাগ রয়েছে, তার থেকে আলাদা, দুজন বিচার বিভাগ থেকে এসেছেন, একজন সর্বজন শ্রদ্ধেয় একজন শিক্ষক। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটিকে বিএনপি যেরকম খারাপ একটি সার্চ কমিটি মনে করছে, আমার কাছে মনে হচ্ছে না যে কমিটিটি এত খারাপ হয়েছে। খারাপ যেটি হয়েছে, রাষ্ট্রপতি বলেছিলেন যে সব দলের সাথে আলোচনার একটি উদ্যোগ নেওয়া দরকার, তাহলে সব দলের মধ্যে থেকে একটি ব্যবধান কমবে। সেই আলোচনার উদ্যোগটি আসলে নেওয়া হয়নি। কিন্তু সার্চ কমিটিতে যে 6 জন আছেন, আপনি জানেন যে একটি দেশের নিজেদের স্বার্থে একটি সরকার সবসময় চায় মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক যিনি হবেন তিনি যাতে তাদের দলীয় লোক না হন, তাকে বাদ দেওয়া যায় যে, এবং তাকে কোনোভাবে আওয়ামী লীগের লোক আমি বলতে রাজি না। কর্ম কমিশনের চেয়ারম্যান তিনি এই সরকার আমলে কাজ করেছেন, এর আগের সরকার আমলে কাজ করেছেন, কিন্তু তার আমলে পিএসসি নিয়ে বড় কোনো বিতর্কের কথা আমরা শুনি নাই। আমি তাকেও বাদ দিতে চাই, তাকে আওয়ামী লীগের, হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য, তাকে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের প্যানেলে বা আওয়ামী লীগ মনোনীত শিক্ষক, তার বাবা চট্টগ্রাম কক্সবাজার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। সেই ক্ষেত্রে উনাকে শুধু বলা যেতে পারে যে উনি একজন আওয়ামী লীগের। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আছে, সার্চ কমিটির মধ্যে একজন চিহ্নিত আওয়ামী লীগের লোক নিয়োগ দিবেন, আমরা কবে থেকে কিন্তু বিএনপি যে অভিযোগ করছে যে তারা দাবি জানিয়েছিল অবসরপ্রাপ্ত এবং লাভজনক পদে নেই এমন ব্যক্তিদের সার্চ কমিটি করার কথা দাবি জানিয়েছিল তারা রাষ্ট্রপতির কাছে, এবং বিএনপি এখন যে কথাটি বলছে যে যেহেতু তারা এখনো সবাই কর্মরত এবং সরকারের নিয়োগ, তো সেই ক্ষেত্রে অবসরপ্রাপ্ত যারা তারাও তো কখনো না কখনো কারো না কারো নিয়োগ ছিলেনই, কারো না কারো নিয়োগ ছিলেন। এখন অবসরপ্রাপ্ত লোকদের নিয়োগের ক্ষেত্রে 2-3টি সমস্যা আছে। প্রথম কথা, বাংলাদেশে আসলে অবসর নেন হচ্ছে বয়সের ভিত্তিতে, তাদের কাজ এবং সবকিছুর ক্ষেত্রে, এবং হয়তো অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কাউকে নির্বাচন কমিশনারই করা হবে। সার্চ কমিটির মতো একটি জায়গায় তাদেরকে ব্যবহার করা কতটা যুক্তিযুক্ত সেটি আমি আসলে ঠিক জানি না। বিএনপির এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকের যে 6 জনকেই তিনি বাতিল করে দিলেন, এই বক্তব্যটির সাথে আসলে আমি খুব একমত হতে পারলাম না। যাই হোক, আমরা পরের খবরটিতে চলে যাই। গরিবের টাকা আত্মসাৎ করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজস্ব বোর্ডের কাছে তিনি আয়করের হিসাব দিতেও ব্যর্থ হয়েছেন। সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ডক্টর ইউনূসের কারণেই পদ্মা সেতুতে অর্থায়ন করেনি বিশ্বব্যাংক। কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু। সংসদের চতুর্দশ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে বিকেলে বক্তব্য রাখেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার দক্ষতার সাথে বাংলাদেশ। জাতীয় পার্টির সংসদ সদস্য AKM মাইদুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূসের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, গ্রামীণ ব্যাংকের নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে টাকা লুটপাট করেছেন ডক্টর ইউনূস। গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ফোনের কোনো লভ্যাংশ কখনো আর যায়নি। এটা আমি বলবো একটা চিটিং করা ছাড়া আর কিছুই না, এটা রীতিমতো একটা ধোঁকা দেওয়া হয়েছে। এখন ওটা ওনার নিজস্ব সম্পত্তি। গ্রামীণ ব্যাংকে দোহাই দিয়ে বা ওই নাম ব্যবহার করে কতগুলি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, কোনোটার ট্যাক্স দেয়নি। সেই রিপোর্টও আছে NBI এর কাছে। আর নিজের যে টাকা, এখন যে ফিক্সড ডিপোজিট, কোথা থেকে এই টাকা এসেছে সে হিসাবও তো দিতে পারেনি। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ হারানোর পর দেশের উন্নয়ন ও সরকারের বিরোধিতা শুরু করেন ডক্টর ইউনূস। তিনি এবং একটি পত্রিকার সম্পাদকের প্ররোচনাতেই পদ্মা সেতু প্রকল্প থেকে অর্থায়ন সরিয়ে নেয় বিশ্বব্যাংক। আর সেই খেপাটা যে পড়লো আমার পদ্মা সেতুর উপর, সেই ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জলিক তার সঙ্গে দেখা করে এবং মানে আমাদের আমেরিকান ফরেন সেক্রেটারি হিলারি ক্লিন্টন সহ এদের সকলের সাথে লবি করে সেই পদ্মা সেতুতে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দেওয়াটা বন্ধ করে দেওয়া হলো এবং উল্টা দুর্নীতির অভিযোগ আনা হলো, যেখানে 1 পয়সা তখনও ছাড় হয় নাই। তারপরে বলা হলো দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী সংসদকে জানান, দেশের গুরুত্বপূর্ণ প্রকল্প সহ বিভিন্ন এলাকায় কর্মরত বিদেশিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মানে সুদের হার। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে দুর্নীতিপ্রবণ দেশ হিসেবে এবছর বাংলাদেশের অবস্থান 15তম। গত বছর তালিকায় 13 নম্বরে ছিল বাংলাদেশ, তবে সূচক কমলেও প্রকৃত দুর্নীতি কমছে না বলে মনে করছে সংস্থাটি। এবারে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ উপলক্ষে দুপুরে ধানমন্ডি মাইনাস সেন্টারে সংবাদ সম্মেলন করে টিআইবি।
যোগ দিয়েছেন। আমরা শুরু করার পরে আমাদের বিশ্বের 176টি দেশ ও অঞ্চলে 2016 সালে দুর্নীতির পরিস্থিতি বিবেচনা নিয়ে জার্মানির বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠান টিআই দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করেছে। সূচকের ভালো থেকে খারাপের ক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান এবার 145 নম্বরে। গতবার 168 দেশের মধ্যে 139 নম্বরে ছিল বাংলাদেশ। এবারের প্রতিবেদনের বিভিন্ন দিক এবং বাংলাদেশের দুর্নীতি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। স্কোর 1 পয়েন্ট বেড়েছে, সেটা গত 2 বছরের তুলনায় 1 পয়েন্ট বেশি, তবে এখনো 2013 তুলনায় 1 পয়েন্ট কম। তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে স্কোরটা আমাদের গড় বৈশ্বিক যে গড় 43 তার তুলনায় অনেক কম। দুর্নীতি দমনের ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠান থেকে শুরু করে বিচারিক প্রক্রিয়া পর্যন্ত বিভিন্ন ধাপে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে দুর্নীতি দমন কমিশন। তাই রাতারাতি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হচ্ছে না, বললেন দুদকের সচিব। কর্মকর্তা কর্মচারী তারা যদি দক্ষ হয়ে ওঠেন তাহলে মানে যারা এতদিন আইনের বাইরে রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হবে। আরেকটি চ্যালেঞ্জ আপনি বলতে পারেন যে আমাদের দেশে যে আইনি প্রক্রিয়া রয়েছে, আইনি প্রক্রিয়ায় খুব দ্রুত আমরা কিন্তু একটা জিনিস নিষ্পত্তি করতে পারি না। সরকারি অফিসগুলোর সংস্কৃতি পরিবর্তন হলে দুর্নীতি অনেকাংশে কমবে, আর সে লক্ষ্যেই দুদক কাজ করছে বলে জানালেন এর সচিব। টিআই প্রতিবেদন অনুযায়ী তালিকার সবচেয়ে খারাপ অবস্থানে থাকা সোমালিয়ার স্কোর এবার 10, আর অন্যদিকে সর্বোচ্চ 90 স্কোর তালিকা নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে আছে ডেনমার্ক ও নিউজিল্যান্ড। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটা বিরতি নিচ্ছে। নটা 19 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। পাঠ্য বইয়ে সাম্প্রদায়িকতা যুক্ত করার অভিযোগ তুলে এতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। মুক্তিযুদ্ধ জাদুঘরে এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়। স্কুলের পাঠ্য বইয়ে ভুল নিয়ে গণশুনানি করার আহ্বানও জানানো হয় আলোচনা সভায়। গত 1 জানুয়ারি সারা দেশে বই উৎসবে শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বছরের পাঠ্য বই। কিন্তু এসব বইয়ে গল্প, কবিতা ও ছবির ব্যাপক পরিবর্তন করা হয়। প্রখ্যাত লেখকদের লেখা বাদ দিয়ে সংযোজন করা হয় নতুন অনেক লেখকের লেখা। এ নিয়ে প্রশ্ন তুলেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। মুক্তিযুদ্ধের টেক্সট বাদ দিয়ে এবারের পাঠ্য বই লেখায় জড়িতদের শাস্তি দাবি করেন লেখক আবুল মকসুদ। পাঠ্যসূচিতে সাম্প্রদায়িক উপাদান যুক্ত করা, এর জন্য যারা দায়ী তাদেরকে জনগণের সামনে উপস্থিত করা দরকার এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। দেশের শিক্ষা ব্যবস্থার চলমান বিভক্তির সমালোচনা করেন বক্তারা। দেশে দ্রুততম সময়ের মধ্যে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলনের জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। 3টি মাধ্যম চালু আছে, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম এবং আরবি মাধ্যম। তো ওই জাতি কি করে ঐক্যবদ্ধ হবে যাদের গোড়াতেই আপনারা বলছেন যে তোমরা আলাদা, তার মধ্যে আবার এখন সাম্প্রদায়িক। একমুখী শিক্ষা ব্যবস্থা চালু না করলে যে দেশ 3 ভাগে বিভক্ত হবেই, এটা আমরা সেই দিক থেকে আমরা বলি যে আমাদের একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। এবারের পাঠ্য বইয়ে হেফাজতের স্বার্থ রক্ষা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। এর মধ্য দিয়ে দেশে সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়ছে বলে উল্লেখ করেন তারা। জামাত, বিএনপি এরা বসে আছে, এরা সবাইকে টাকা দিয়ে কিনে নিচ্ছে। পরিবর্তিত পাঠ বাদ দিয়ে অবিলম্বে আগের পাঠ প্রতিস্থাপন করা এবং সংশোধিত পাঠ ডিজিটাল কন্টেন্ট হিসেবে সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর দাবি জানান বক্তারা। এ বিষয়ে এনসিটিবির সুস্পষ্ট বক্তব্য এবং প্রুফ রিডিং কমিটি গঠনের প্রস্তাব তুলে ধরা হয় আলোচনায়। হাসিব মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবর জানাতে অনুপম দেব আছেন আমাদের সঙ্গে। অনুপম, ভারত সফরের প্রস্তুতি চলছে এবং হ্যাঁ, আজ জাতীয় দল ফেরত আসছে এবং ক্রিকেটাররাও আসলে ক্রিকেটার কোচ সবাই প্রস্তুতি নিচ্ছেন যে নিউজিল্যান্ড সফরের যে ভুলগুলো ছিল সেগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায়। এবং ভারত সফরটা আসলে অন্যদিক দিয়ে একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকদিন ধরে এটা নিয়ে আলোচনা করছিলাম এবং আমাদের অনেক রাগও ছিল যে কেন ভারতে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এবার অনেক কষ্টে একটা টেস্ট ম্যাচ পাওয়া গেছে, দেখা যাক সেটা কি হয়। তো সেই খবরগুলো আছে, আরো কিছু খবর জানাবো। তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারার আক্ষেপ, নারী ক্রিকেটারদের বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই শায়লা। 2 বছর পর প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে নাদাল, শেষ 4-এ অপ্রতিরোধ্য সেরিনা।
ফিরলাম রাত 9টায় বাংলাদেশে। চোট কাটিয়ে পুরো ফিট হয়েই ভারত সফরে মাঠে নামতে চান মুমিনুল হক, দিতে চান নিজের শতভাগ। নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতা ভুলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস মুমিনুলের। ছোট টেস্ট ক্যারিয়ারে মুমিনুল সবচেয়ে সফল নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রিয় প্রতিপক্ষের ডেরায় প্রথম ইনিংসে 50, পরেরটাই ব্যর্থ, আর চোটে পড়ায় খেলা হয়নি দ্বিতীয় টেস্টে। আগেভাগে ফিরতে হয়েছে দেশে। মুমিনুলের 4 সেঞ্চুরির সবকটি দেশের মাটিতে। সামনে বাংলাদেশের ব্যস্ত সূচি। এওয়ে সিরিজে ম্যাজিক ফিগারের অপেক্ষায় মুমিনুল। দেশের বাইরে টেস্ট সেঞ্চুরি নাই আপাতত, চেষ্টা করবো। ইন্ডিয়া সিরিজ আছে, তারপর আপনার শ্রীলঙ্কায় আছে, চেষ্টা করবো আপনি যেটা বলছেন ওটা ওভারকাম করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো। নিউজিল্যান্ড সফরে চোট সমস্যা ভুগিয়েছে দলকে। টেস্টের জন্য ক্রিকেটারদের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠছে। তবে এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না মুমিনুল। কঠোর পরিশ্রমে চাপকে জয় করতে চান টাইগারদের নাম্বার 3। কি হবে এখনো চিন্তা করতেছি না, যে স্পিন ট্যাক হলে স্পিন ট্যাক হবে, পেস বলে আমরা হয়তো সময় ওই পুরোপুরি প্রিপারেশন দিয়ে নিয়ে যাবো, স্পিন পেস দুইটাই। তো এখন আপনার এই অল্প সময়ের মধ্যে নিজেকে ওইভাবে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে হবে, গিয়ে এখানেও পারফর্ম করতে। টেস্ট স্পেশালিস্ট মুমিনুল নিউজিল্যান্ডে পুরো সিরিজে ছিলেন দলের সঙ্গে। ওডিআই টি20তে দর্শক হয়েছিলেন। তবে এ নিয়ে আক্ষেপ নেই তার। ট্যুর শুরু আর অনেকদিন আগে থেকে আমি গেছি, 1 মাস পুরো 1 মাস সময় পাইছি। ওই জিনিসটা আমাকে খুব কাজে দিচ্ছে। ওইখানে প্র্যাকটিস করাটা অস্ট্রেলিয়া, তারপরে নিউজিল্যান্ডে পুরো সিরিজ পুরো সারা 1টা মাস ওই কন্ডিশনে প্র্যাকটিস করছে। ওই জিনিসটা আমার খুব কাজে দিচ্ছে। এটার কারণে আমার কাছে মানে খুব ইজি ছিল আমার ওই জায়গাটা ভালো খেলাটা। নিউজিল্যান্ডের পর এবার চ্যালেঞ্জ ভারত। দলের উপর ভরসা রাখছেন এই বাঁহাতি। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। জাতীয় ক্রিকেটার ছাড়াই এবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ BSL। কয়েক দফা পিছিয়ে 28 জানুয়ারি শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট। দেশের 5টি ভেন্যুতে 2 রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। 2 দফা ঘোষণা দিয়েও নির্ধারিত সময়ে শুরু করা যায়নি পঞ্চম BCL। অবশেষে জট খুলেছে। জাতীয় ক্রিকেটারদের ছাড়া মাঠে নামতে রাজি হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা আর ইনজুরি সমস্যায় তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতে ম্যাড়মেড়ে হবে এবারের BCLও। ঘরোয়া ক্রিকেটের অনির্ধারিত সূচিতে হচ্ছে দেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট। দীর্ঘ একটা লম্বা সফর, তারপর সামনে আমাদের ইন্ডিয়ার সফর আছে। এর ভিতরে হয়তো 2-1 বা যদি এর মধ্যে খেলতে পারে, এটা আমাদের ইন্ডিয়ার টেস্ট ম্যাচে যদি সেই সমস্ত ন্যাশনাল প্লেয়ার থাকে তাদের জন্য অবশ্যই একটা পজিটিভ দিক হবে। হোম অফ ক্রিকেটে চলছে সংস্কার কাজ। তাই বগুড়া, সিলেট, পঞ্চগড়, ফতুল্লা ও বিকেএসপিতে হবে পঞ্চম BCL। পারিশ্রমিক বানানোর বিষয়টা আসলে ফ্র্যাঞ্চাইজিদের বিষয়, এটা তো আমাদের বিষয় না। গতবারের ন্যায় এবারও বোধহয় যেমন আছে আর কি, গতবার যেমন চলছে আর কি, দেন আমার মনে হয় এবারও সেই আনুপাতিক হারে সেটাই আছে। নতুন করে আর কোনো কিছু বাড়ানো হয়নি। জাতীয় ক্রিকেট লিগ ছাড়া লম্বা পরিসরে নিজেকে প্রস্তুত করার জন্য BCLই একমাত্র মঞ্চ ক্রিকেটারদের। উঠতি তারকারা লুফে নিতে চান এ সুযোগ। 19-এর পর যতগুলো খেলা থাকে, যেমন ন্যাশনাল লিগ, BCL, প্রিমিয়ার লিগ, এছাড়া কিন্তু কোনো খেলা থাকে না। সো প্রত্যেকটা খেলা অনেক ইম্পর্টেন্ট খেলা, সো প্রত্যেকটা ম্যাচও অনেক ইম্পর্টেন্ট। সো এখানে যদি আমি পারফর্ম করতে পারি, এটা আমার ফিউচারে হেল্প করবে। এবার ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজিদের সাড়া পাওয়া যায়নি। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অঙ্গনে বেশি ম্যাচ খেলতে না পারাকেই নারী ক্রিকেট দলের উন্নতিতে বড় বাধা বলে মনে করছেন সাবেকরা। পাশাপাশি শারীরিক ও মানসিক সক্ষমতায় পিছিয়ে আছেন রুমানা সালমারা। এইসব সমস্যা মাথায় রেখে কাজ করছেন নতুন কোচ ডেভিড ক্যাপেল। অদূর ভবিষ্যতে ইতিবাচক ফলের বিষয়ে আশাবাদী কোচ। দীর্ঘ 6 বছরে মাত্র 25 ODI খেলেছে বাংলাদেশ নারী দল। দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়েছে ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। কখনোই খেলা হয়নি ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো জায়ান্টদের সাথে। বড় দলগুলো যেখানে বছরে 10টির বেশি ODI ম্যাচ খেলে, সেখানে শারমিন জাহানারাদের কপালে জোটে মাত্র 3 থেকে 4টি ম্যাচ। 2012-তে সর্বোচ্চ 7টি ম্যাচ খেলার নজির আছে টাইগ্রেসদের। কম ম্যাচ খেলাকে উন্নতির ক্ষেত্রে বড় বাধা বলছেন অনেকে। ওয়ার্ল্ড কাপে কিন্তু সেরকম খুব খারাপ খেলি নাই। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা সেরকম ভাবে খারাপ খেলিনি। আমরা যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলাম ব্যাংককে, এরপরে ওয়ার্ল্ড কাপে আপনি জানেন টিম ভেরি স্ট্রং, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ওরা অনেক বেশি ম্যাচ খেলে। আমাদের নারী দল কিন্তু সেইভাবে সেরকম সুবিধা পায় না। শুধু ম্যাচ কম খেলা নয়, শারীরিক ও মানসিক দক্ষতার অভাবকেও বড় করে দেখছেন নতুন কোচ ডেভিড ক্যাপেল। তার দায়িত্ব নেওয়ার আগে বোলিংটাই মেইন অস্ত্র ছিল টাইগ্রেসদের। ব্যাটিংয়ে বড় ইনিংস খেলা কিংবা 200-র উপর রান করার সাহস দেখত না রুমানা সালমারা। নতুন কোচের অধীনে কিছুটা বদলেছে দলের মানসিকতা। There's some basics there in terms of technique that still have to be worked on.
সব বিভাগেই আমাদের কাজ করতে হবে, বিশেষ করে সাহস বাড়ানোর দিকে। তারাও যে পারে সেটা বিশ্বাস করাতে হবে। এজন্য বেশি অনুশীলন আর টেকনিক বাড়াতে হবে। আমি এই সব বিষয় নিয়েই কাজ করছি। দ্রুত দলকে সাফল্য এনে দিতে না পারলেও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই নারীদের দক্ষ করে গড়ে তুলতে চান ইংলিশ কোচ ক্যাপেল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী বিশ্বকাপ বাছাই পর্বের জন্য 14 সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্বে রুমানা আহমেদ সবশেষ সাউথ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওপেনার শায়লা শারমিন। এছাড়া সিরিজে বিবর্ণ নাহিদা আক্তারের সঙ্গে কোনো ম্যাচ না খেলা নুজহাত তাসনিয়াকেও দলে রাখেনি ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কায় বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ বি তে খেলবে বাংলাদেশ। গ্রুপ প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। 7 ফেব্রুয়ারি পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে রুমানার দল। এরপর 8 ফেব্রুয়ারি পাকিস্তান, 10 ফেব্রুয়ারি স্কটল্যান্ড এবং 11 ফেব্রুয়ারি সাউথ আফ্রিকার সঙ্গে লড়বে লাল সবুজরা। আপসেটের অস্ট্রেলিয়ান ওপেনে শেষ 4-এ টিকে আছেন 2 তারকা রজার ফেডেরার ও রাফায়েল নাদাল। সেমিফাইনালের লাইন আপও চূড়ান্ত। ফেডেরার ভাভরিঙ্কা ক্লাসিক ক্ল্যাশের সঙ্গে দেখা যাবে নাদাল দিমিত্রভের প্রতিদ্বন্দ্বিতা। নারী এককে সেমিতে পৌঁছেছেন 2 বোন ভিনাস ও সেরিনা উইলিয়ামস। খেলবেন চমক দেখানো ভেন্ডাওয়ে ও ব্যারনির বিপক্ষে। চোটে ভুগতে থাকা রাফায়েল নাদালের দাপট নেই, হারিয়েছে সেই দুরন্ত ফর্ম। তবে অস্ট্রেলিয়ান ওপেনে খুঁজে পাওয়া যাচ্ছে পুরনো নাদালকে। কোয়ার্টার ফাইনালে তৃতীয় বাছাই মিলোস রাওনিক নাদালের সঙ্গে সমান তালে লড়েছেন। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে প্রতি সেটেই। দ্বিতীয় সেটের ফয়সালা টাই ব্রেকে। টেম্পারমেন্টে এগিয়ে থাকায় শেষ হাসি নাদালের। ম্যাচ জেতেন 6-4, 7-6, 6-4 গেমে। 2014-এর পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিতে পৌঁছালেন নাদাল। ফাইনালে উঠতে শুক্রবার গ্রিগর দিমিত্রভের সঙ্গে লড়বেন 14টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। নাদালের মতো শেষ 8-এ গ্রিগর দিমিত্রভের জয়টাও সরাসরি সেটে। ডেভিন গফিন তাল মেলাতে পারেননি খুব একটা। দিমিত্রভের জয় 6-3, 6-2, 6-4 গেমে। নারী এককে চমক ক্রোয়েশিয়া লুসিস বেরনি আরও একটা আপসেটের জন্ম দিলেন। কোয়ার্টারে বেরনির কাছে হেরেছেন পঞ্চম বাছাই ক্যারোলিন প্লিসকোভা। অবাছাই বেরনির জয় 6-4, 3-6, 6-4 গেমে। 1999-এর পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে বেরনি। বড় বোন ভিনাসের কীর্তি করার পরদিনই অপ্রতিরোধ সেরিনা উইলিয়ামস। শেষ 8-এ ব্রিটিশ ইউহানা কন্তা পাত্তাই পাননি সেরিনার সামনে। 6-2, 6-3 গেমের জয়ে শেষ 4-এ উঠেছেন ওয়ার্ল্ড নাম্বার 2। রেকর্ড 23 গ্র্যান্ড স্ল্যাম থেকে আর 2 ধাপ দূরে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলাধুলার খবরে এই ছিল আমার কাছে। আরো কিছু খবর জানাবেন মহুয়া এবং খালেদ। ধন্যবাদ অনুপম। 10 জেলার মহাসড়কে শ্যালো ইঞ্জিন চালিত 3 চাকার বাহন নসিমন করিমন ভটভটি চলতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। 3 বছর আগের এক রুলের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চে রায় দেয়। বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গার মহাসড়কে নসিমন করিমন চলতে পারবে না। মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, খুলনা ও যশোরের মহাসড়কেও এই নিষেধাজ্ঞা থাকবে। এই বিষয়ে ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশের ডিআইজি ও সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে দেশের অন্য জেলা মহাসড়ক এসব অনিবন্ধিত যান চলাচল বন্ধের ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। আরো খবর জানার আগে নিচ্ছে একটি বিরতি। আর বিরতি পর জানিয়ে ফিরছি। মিরপুরে রাজুক ও সিটি কর্পোরেশনের অভিযান, 5 ঘন্টায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ। রাত 9:47 আমরা ফিরে এলাম। সার্চ কমিটি এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। আমজাদ বলছেন রাষ্ট্রপতি সার্চ কমিটি সব দলের মন রক্ষা করতে পারবে বলে মনে হয় না। রিয়া বলছেন এই কমিটির সদস্যরা স্বচ্ছতার প্রমাণ রাখতে পারবেন না। আয়শা বলছেন রাষ্ট্রপতি কমিটির জন্য গ্রহণযোগ্য সদস্য নির্বাচন করেছেন। এবং মোর্শেদ বলছেন সার্চ কমিটির সদস্যরা সবার পছন্দের হবে না, এটাই বাস্তবতা। আসিফ বলছেন সার্চ কমিটি হয়েছে আওয়ামী লীগের কাছের ব্যক্তিদের নিয়ে। তানজিনা বলছেন রাষ্ট্রপতি যার নামে প্রস্তাব করুন, বিএনপির তা পছন্দ হবে না। রবিউল বলছেন 6 সদস্যের সার্চ কমিটিতে বিএনপির 2-1টি নাম রাখলে ভালো হতো। নিঝুম বলছেন আওয়ামী লীগ যা চেয়েছে সার্চ কমিটি সেভাবেই হয়েছে। রাজ বলছেন 6 সদস্যের সার্চ কমিটির নাম ঘোষণা হয়েছে, এটাই ফাইনাল, কারো পছন্দ হোক বা না হোক। আশিক বলছেন রাষ্ট্রপতি আওয়ামী লীগের সার্চ কমিটির সদস্য আওয়ামী লীগেরই হবে। আমার মনে হয় একেবারে পুরোপুরি নিরপেক্ষ কাউকে যদি বের করতে হয় তাহলে সব পাগলদের দিয়ে বা শিশুদের দিয়ে সার্চ কমিটি বানাতে হবে, সেটা মনে হয় এরকম। না, নিরপেক্ষ লোক তো হচ্ছে
যে বিএনপি তাকে নিরপেক্ষ মনে করে যে আসলে একটু বিএনপি করে, আওয়ামী লীগ তাদেরকে নিরপেক্ষ মনে করে যে একটু আওয়ামী লীগ করে। কারণ আওয়ামী লীগ তো আসলে বিএনপি করে বা বিএনপিকে ভালো বলে এরকম কাউকে নিরপেক্ষ লোক মনে করবে না, তার কোনো সুযোগও নাই। সুতরাং নিরপেক্ষের একটি বিএনপি আওয়ামী লীগও আছে আসলে। যাই হোক, অবৈধ দখলের কারণে বিপর্যস্ত ঢাকার অলিগলি, কোথাও 30 ফুট প্রশস্ত রাস্তা এসে দাঁড়িয়েছে 10 ফুটে। যানজট নিরসনে ঢাকার সব সড়ক দখলমুক্ত করতে চায় রাজুক ও সিটি কর্পোরেশন। মঙ্গলবার মিরপুরে 5 ঘন্টার উচ্ছেদ করা হয়েছে শতাধিক স্থাপনা। মূল সড়কের অবস্থা যেমন তেমন, কিন্তু রাজধানীর অলিগলিতে স্থাপনা ছিল নজরদারির বাইরে। সেই সুযোগে সড়কের অংশ দখল করে কেউ বানিয়েছেন বাড়ি, কেউ দোকানপাট, কেউ আবার নকশার বাইরে ইচ্ছে মতো বর্ধিত করেছেন স্থাপনা। এবার অলিগলির এসব স্থাপনা উচ্ছেদে নেমেছে রাজুক। রাজুকের নকশা অনুযায়ী রাস্তা 30 ফুট চওড়া হওয়ার কথা থাকলেও দখলদারদের কারণে তা নেমে এসেছে 10 ফুটে। রাজুকের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। আমাদের যে মেইন রাস্তাগুলো আছে আপনারা খেয়াল করে দেখবেন এখানে অনেক জ্যাম হয়, কিন্তু এই ভিতরের রাস্তাগুলো যদি কিছুটা প্রশস্ত হয় আমাদের মেইন রাস্তাতেও অনেক চাপ কমে যাবে। কারণ এলাকার রাস্তা ছোট থাকার কারণে এখানে মানুষের আজকে ফায়ার সার্ভিসের গাড়ি বলেন, অ্যাম্বুলেন্স বলেন, ঢোকার জন্য অনেক কষ্ট হয়েছে। মঙ্গলবার মিরপুরে 60 ফুট এলাকা থেকে শেওড়াপাড়ার পীরের বাগ পর্যন্ত 3 কিলোমিটার সড়কের দুপাশে চলে অভিযান। প্রায় 5 ঘন্টার অভিযানে গুড়িয়ে দেওয়া হয় শতাধিক স্থাপনা। তারা রাজুকের অনুমোদিত নকশার বাইরে যে ব্যত্যয় ঘটিয়ে ইমারত নির্মাণ করেছে সেই অবৈধ অংশ উচ্ছেদ করছি আমরা। এই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে আবার যদি তারা অবৈধ কার্যক্রম, তাদের বিরুদ্ধে আমরা আরো কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করব। উচ্ছেদ তো করবো, এরপর আমরা জরিমানা আছে, আরো ব্যবস্থা আছে। রাজুক ও উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে এই অভিযানের কাজ হাতে নিয়েছে। রাজুকের উচ্ছেদের পর সড়ক উন্নয়নের কাজ শুরু করবে কর্পোরেশন। ধাপে ধাপে পুরো রাজধানীকেই অবৈধ দখলমুক্ত করা হবে বলে জানিয়েছে রাজুক। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুদ্রা শুধুই বিনিময় মাধ্যম নয়, একটি অঞ্চলের ঐতিহ্যের স্মারক। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন খ্রিস্টপূর্ব 5ম শতকে উপমহাদেশের মানুষ বিনিময় মাধ্যম হিসেবে মুদ্রার প্রচলন করে। তখন থেকে মুদ্রার বিকাশের ইতিহাস সংরক্ষিত আছে মিরপুরের টাকার জাদুঘরে। একসময় টাকা বা মুদ্রার ধারণা মানুষের ছিল না। সে সময় পণ্যের সাথেই পণ্য বিনিময় হতো। প্রত্নতাত্ত্বিক ইতিহাস বলছে এই রৌপ্য মুদ্রাটি এই অঞ্চলের প্রাচীনতম ছাপাঙ্কিত মুদ্রা। আজ থেকে 2600 বছর আগে খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে খ্রিস্টাব্দ 2য় শতক পর্যন্ত কুষাণেরা এই মুদ্রা ব্যবহার করতেন। ওয়ারি পটেশ্বর এলাকায় খননের সময় এই মুদ্রার সন্ধান পাওয়া যায়। এছাড়া হরিকেল জনপদ থেকে শুরু করে দিল্লি ও বাংলার সুলতানদের মুদ্রা, মোগল ও ব্রিটিশ শাসকদের মুদ্রা সহ স্বাধীন বাংলাদেশের নানান মুদ্রাও রয়েছে জাদুঘরে। সময়ের সাক্ষী এসব মুদ্রা ছাড়াও জাদুঘরে শিশুদের আকর্ষণের জন্য রাখা হয়েছে টাকায় নিজেদের ছবি ছাপার ব্যবস্থা। এটা অনেক সুন্দর লাগছে দেখতে, আমার অনেক ভালো লাগতেছে। এই জায়গায় এসে অনেক মজা হইল। বাপ দাদারা যেগুলো ব্যবহার করছে ওগুলো তো আমরা আগে দেখি নাই, এখানে আসে সেগুলো দেখলাম, জানলাম। 2009 সালে প্রথম দফায় বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের মূল ভবনে এবং পরে 2013 সালে মিরপুরে টাকার জাদুঘর স্থাপন করা হয়। কর্তৃপক্ষ বলছে 190টি দেশের প্রায় 8000 মুদ্রার সংগ্রহশালা এ জাদুঘর। কিছু মুদ্রা আছে যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন উপহারদাতা আছেন যারা নোট এবং কয়েন কালেকশন করে থাকেন, তারা আমাদেরকে বিভিন্ন সময়ে উপহার দিয়েছেন। 1 টাকা, 5 টাকা, 10 টাকা ও 100 টাকার এই 4টি কাগজে মুদ্রাই বাংলাদেশের প্রথম টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে প্রথম দফায় 1972 সালে বঙ্গবন্ধুর ছবি সংবলিত টাকা ছাপা হয় ভারত থেকে। এরপর 4.5 দশকে টাকার নকশা এসেছে নানা পরিবর্তন। বিভিন্ন সিকিউরিটি বিষয়গুলো বিবেচনা করে এবং ডিজাইনগত বৈচিত্র্য আনার জন্য বিভিন্ন সময়ে টাকার বিবর্তন হয়েছে। জাদুঘরে প্রবেশ করতেই দর্শনার্থীদের স্বাগত জানাবে টাকার গাছ। বৃহস্পতিবার ছাড়া সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত আর শুক্রবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এ জাদুঘর সবার জন্য উন্মুক্ত। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে।